নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৫৯। বাংলাদেশ। রাজ ছেলের মাথার কাছে বসে দুঃখ দুঃখ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। চোখ ছোট ছোট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটাকে, কতটা তার মতো আর কতটা তার শত্রুর মতো হয়েছে। তবে এখানেও হতাশা জুটল রাজের কপালে। ছানাটার মধ্যে কোথাও সে নিজেকে দেখতে পেল না। নাক, মুখ, ঠোঁট, চোখ সবই তার শত্রুর মতো হয়েছে। হায় হায়, কি সর্বনাশ হলো! আর চেহারার কথা যদি বাদই দাও, তবুও আচার আচরণ তো কদাপি তার মতো নহে। এই যেমন এখন ছোট্ট রাজবীর, তার লাল টুকটুকে মুখখানাতে তীব্র বিরক্তির ছাপ ফুটিয়ে তুলেছে। ওষ্ঠ উল্টে আধ ঘন্টা যাবৎ ওয়া ওয়া করে কেঁদেই যাচ্ছে। চোখ মুখ ছিটকানো, সেই কান্নার তীব্রতা কানে তোলার উপায় উপক্রম নেই রাজের। কান্না তালে তালে সে মাঝে মধ্যে দু একটা লাথি ছুঁড়ে মারছে বাবার মুখে। ছেলের ছোট ছোট পায়ে লাথি খেয়ে মনে গভীর শোকাহত হলো রাজ। ছেলেটা যেন তার মায়ের প্রিটেড কপি। মায়ের তালে তালে তাল মিলিয়ে চলে সর্বক্ষণ। মায়ের মতো কিভাবে বাবাকে বাস দেওয়া যায়, তার শিক্ষা যেন এখনই রপ্ত করে নিয়েছে খুদ ছানাটা। রাজের নিজের কথা ভেবে বড্ড মায়া হলো। সে অদৃশ্য হাতে নিজেই নিজের পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। দুঃখ প্রকাশ করে বলল, বিয়ে করে এত বড় মুসিবতে ফেসে যাব আগে জানলে আজীবন চিরকুমার হয়ে থাকতাম। তবুও দুধ সেরোলেক্স দিয়ে ঘরের শত্রু বিভীষণ পালতাম না। বাই এনি চান্স আপনি কি কোনোভাবে আমাদের খাওয়া দাওয়ার খোটা দিলেন? রাজের পেছনে দাঁড়িয়ে ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে দিল পূর্ণতা। মেয়েটি সেই কণ্ঠে চমকে উঠল রাজ। তবুও চেহারার দম্ভে ভাটা পড়ল না। সে দৃষ্টিতে আত্মবিশ্বাসী ফুটিয়ে তোলে বইয়ের দিকে ফিরে তাকালো, কপাল কুচকে বলল, তো ভুল কি বলেছি? তোমাকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে, বুঝছিলে? সর্বনাশ। এই ছেলের নাম আমার সর্বনাশ দেওয়া উচিত ছিল। রাজবীরকে দেখিয়ে চটে উঠে বলল রাজ। আমার ঘরে থেকে আমার দুধকলা খেয়ে আমাকেই ফনা দেখাও? টু মাচ সাহসী নাগিন। রাজের কথায় মনে মনে ফুঁসিয়ে উঠল পূর্ণতা, তবে চেহারায় সেটা প্রদর্শন করলো না। বাঁকা হেসে পায়ে পা লাগিয়ে দিল রাজের দিকে। পূর্ণতাকে এক পা দু পা করে নিচের দিকে এগোতে দেখে কণ্ঠ রুদ্ধ হলো রাজের। পুরুষের দম্ভ মিলে গেল বাতাসে। মনের গভীরে হিংস্রটা ম্যাও হয়ে উঠল। হাঁ করে তাকে রইল বউয়ের দিকে। পূর্ণতা রাজের একদম কাছে এসে দাঁড়ালো। শয়তানি হাসি রাজের মুখে আলতো করে আঙুল ছোঁয়ালো। দুষ্টু কণ্ঠে ঢেলেও বলল, আমি নাগিন তাই না বাদুর মশাই? আমাকে দুধকলা দিয়ে আপনি পুষেছেন? পূর্ণতার এমন স্পর্শে রাজ লাউ লতার মতো লতিয়ে পড়ল। পূর্ণতার কথা তার কর্ণ অবধি পৌঁছালো না। এই একটা সমস্যা, নাগিনটা যেমনই হোক ভীষণ সুন্দরী। কাছে আসলেই রাজের সিস্টেম হ্যাং হয়ে যায়। নিজেকে অপুষ্টিকর ভোগার রোগীর মতো মনে হয়। ভুলে যায় এই রূপের জালে আটকে সে কত ছোবল খেয়েছে। তাই আবারও রাজ নিজেকে কন্ট্রোল করতে পারল না। পূর্ণতার কোমর আঁকড়ে ধরে মোহগ্রস্তের মতো ওষ্ঠর ভাঁজে ওষ্ঠ মিলালো। দীর্ঘ মোলায়েম স্পর্শ একে দিতে লাগলো ভালোবাসার পূর্ণতাতে। পূর্ণতাও বাধ্য বইয়ের মতো স্বামীর গলা জড়িয়ে ধরে তালে তাল মিলালো। রাজ সেই মিষ্টত্বের অতলে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে নিলেই ব্যথায় চেঁচিয়ে চিৎকার করে সরে গেল রাজ। ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত চলে এসেছে। পূর্ণতা ওষ্ঠে বকরা হাসি ফুটিয়ে ধীরবাই এগিয়ে গেল। বাঁকা হেসে বলল, নাগিন বিয়ে করেছেন আর ছোবল খাবেন না, তা কি করে হয় বাদর মশাই? রাজ অসহায় নজরে তাকালো নিজের বউয়ের দিকে। তার অসহায় মন চিৎকার দিয়ে বলে উঠল, হায় হায় হায়, আমি পারছি না, আর পারছি না। আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমার এ গো? আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একটুতি। হয়তো দুদিন পরে মরলো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একটুতি। আমার ঘরের রমণী যেমন কাল লাগেনি, ঘরের ও রমণী যেমন কাল লাগেনি। ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে। আমি পারি না, আর পারি না রে। আমি কেন মরি না রে? আজরাইল কি জেনে না আমার রে? রাজ যেন মেনে নিলে নিজের পরাজয়। সে বিয়ে করে নিজের স্বাধীনতা খুঁয়েছে। পূর্ণতা এবার ঢং ছেড়ে দূরে সরে দাঁড়ালো।
ছেলের জন্য ফিটারে দুধ ভরে ফিটারের বোতল আর ডায়াপারের প্যাকেট রাজের হাতে ধরিয়ে দিল। মুখ বাঁকিয়ে নাক সিটকে বলল, চরিত্রহীন পুরুষ, সারাদিন শুধু নষ্টামি করার ধান্দায় থাকেন। নিন, এটা ধরুন আর যান। আপনার পুত্রের ডায়াপার চেঞ্জ করে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। আপনার ছাওয়াল, আপনি বুঝেন কি করবেন। রাত জিনিসপত্রে হাত দিল। অসহায় চোখে বউয়ের রাগান্বিত মুখটা একবার দেখে বেদনাতুর কণ্ঠে বলল, এটা কি একটু সুন্দর করে বলা যেত না বউ? আমি কি তোমার সাথে একটু দুষ্টুমি করি? তোমাকে কি ভালোবাসি না বলো? তোমাকে কি একটু আদর করি না? বলে চোখের পানি মোছার ভান করলো। রাজের ভারাক্রান্ত কণ্ঠে বলা কথাগুলোতে পূর্ণতার পাথরের হৃদয়টা গলে পানি পানি হয়ে গেল। স্বামীকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার জন্য অনুশোচনা হলো খুব। তাই অনুশোচনার ভিড়ে নিজেই রাজের বুকে মাথা রাখলো। অপরাধী কণ্ঠে বলল, আমিও তো আপনাকে ভালোবাসি বাদর মশাই। আপনি সারাদিন বদমাইশি করেন বলেই তো আপনার সাথে খিটখিট করি। আচ্ছা, সরি, কাঁদবেন না প্লিজ। আপনি কাঁদলে আমারও খুব কান্না পায়। রাজও সুযোগ পেয়ে পূর্ণতার পিঠ জড়িয়ে বাহুবন্ধনে আবদ্ধ করলো। বউয়ের মাথায় তুতনি থেকে মনে মনে শয়তানি হাসিতে বলল, এই তো বউ লাইনে চলে এসেছে আসলে আমার সঙ্গে পাঙ্গা দিতে। ওহে বালিকা, স্বামী হয় স্বামী। যাই হোক, আমার বউটা দরজার হলেও লক্ষ্মী মতো খুব। থাকার বিভাগী হব না। পূর্ণতে এবার রাজের হাত থেকে ফিডারের বোতলটা নিয়ে লাজ্জকণ্ঠে বলল, আপনি বাবুকে ডাইপারটা পরিয়ে দিন, আমি ফিডার খাইয়ে দিচ্ছি। রাজে মুচকি হাসলো। স্বামী স্ত্রী দুজনে তাদের বাচ্চার সাথে খুনসুটিতে মগ্ন হলো। শিকদার বাড়ির ড্রয়িং রুমে একটা সরু লাঠি হাতে নিয়ে বসে আছে তন্ময়। চেহারায় রাগি রাগি ভাব ফুটিয়ে তুলে একটু পর পর ধমকাচ্ছে ভাইপোকে। অভিরাজ এতে চরম বিরক্ত। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে বসে আছে। তার মোটা সহ্য হচ্ছে না। এখন সে খেলতে চায়, একটুও পড়তে চায় না। তাই শুধু ফাঁক ফোকর খুঁজছে পালানোর জন্য। কিন্তু পালাতে গেলেই তার ছোট্ট চাচু খপাত করে ঘাড়ে ধরে ফেলবে। এক সময় আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না অভিরাজ। নাকের ফাটা ফুল দিয়ে বলল, ছোট চাচু, আমি এখন আল পড়ব না। আমার আল ভালো লাগছে না, আমি এখন খেলবো। অভিরাজের কথায় চোখ রাঙানি দিল তন্ময়। শক্ত কণ্ঠে বলল, একদম বাহানা বানাবি না পুচকি ছেলে, না হলে এটা দেখেছিস মেরে পিঠের ছাল তুলে নেব। বলে হাতে লাঠিটার দিকে ইশারা করলো তন্ময়। আবারও রাগী কণ্ঠে বলল, আজ আটের নামতা মুখস্থ করতে হবে, ঝরঝর করে মুখস্থ করবি, তারপর বসা থেকে উঠবি। আর যদি না পেরেছিস তো তোর একদিন নয়তো আমার একদিন। এবার ভয়ে ঠোঁট ফুলিয়ে উঠল অভিরাজ। অর্ণ এত ঝাড়াঝাটি দেখে নিজের অফিসের ল্যাপটপ নিয়ে এসে বসলো তন্ময়ের পাশে। কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, কি ব্যাপার পার্টনার, এত রেগে আছিস কেন? তন্ময় ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আর বলো না ছোটদা, বিকেল 4টা থেকে এই 8টা পর্যন্ত এই আটের ঘরে নামতা নিয়ে বসে আছি। রাত 8টা তো বেজেই গেছে, কিন্তু এখনও আটের ঘরের নামতা সে পড়তেই পারছে না। মন চাচ্ছে চাপটে পিঠের ছালটা তুলে নিই। তন্ময়ের কথায় অরণ্য হতাশ হলো। সমুদ্রে সে পাশে বসতে বসতে ফুসন কেটে বলল, এমন ভাব নিচ্ছিস যেন তুই একদিনই আটের ঘরে নামতা শিখে গিয়েছিলি। ও তো তাও ভালোই, 8 ঘন্টায় 8 আনা পর্যন্ত চলে এসেছে, কিন্তু তুই, তোর পিছে পুরো 1 সপ্তাহ মাথার ঘাম পায়ে ফেলেছে প্রিয়, তারপরে তুই পারিসনি। প্রিয়তার কথা উঠতেই অরণ্যের হাত থেমে গেল। তন্ময়ের হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। কথাটা বলে থেমে গেল সমুদ্র। তন্ময় আনমনে বলে উঠল, কতদিন প্রিয় আপুকে দেখি না। প্রিয় আপু কি আর কখনো ফিরে আসবে না ছোটদা? অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় কিবোর্ডে আঙুল চাপতে চাপতে বলল, হয়তো ফিরবে কখনো, হয়তো কখনো অনেক অভিমান জমিয়ে রেখেছে আমাদের ওপর। নিজের এই অভিমানের পাহাড় যেদিন গড়াতে পারবে সেদিন হয়তো ও ফিরবে। অরণ্যের কথায় মন খারাপ হলো তন্ময়ের সমুদ্রের। সমুদ্র অভিমানী মনে করে বলল, ওর কিসের এত অভিমান আমাদের ওপর? আমরা কি ওকে বিদেশে পাঠিয়েছিলাম, নাকি যেতে বলেছিলাম? যা কিছু হয়েছে তাতে আমাদের দোষটা কোথায়? কেন আমাদের সাথে এই ব্যাপারটা করে? সমুদ্রের কথায় পুনরায় চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো অরণ্য। অফিসের মেলটা সেন্ড করে দিয়ে বলল, কিছু অভিমান হয় অবুঝ, লজিক খোঁজে না, এমনই হয়ে যায়। আর এই অভিমানটা আমাদের ওপর নয়, আমরা কেবল তার রাগের শিকার। সে অন্যের দেওয়া কষ্ট আমাদের ফিরিয়ে দেয়। সমুদ্র আবার বলল, দাদান এমন কেন করলেন বলো তো? দাদানের এমন করা মোটে উচিত হয়নি অরণ্য। আচ্ছা, যা কিছু হচ্ছে সব তো ওনার জেদের জন্যই হচ্ছে। উনি যদি 4 বছর আগে প্রিয়তাকে এমনভাবে অপমান না করতেন, মারধর না করতেন, তাহলে হয়তো আজ এমন কিছুই হতো না।
আমাদের বোন আমাদের সাথে থাকতো, পরিবার ছেড়ে দূরে একা একটা দেশে বাঁচতে হতো না তাকে। অর্ণব চুপচাপ শুনলো, ভাবলেশীনভাবে বলল, প্রিয়তার ভালোর জন্য আমাদের থেকে অনেক বেশি বুঝে বড় দাদান। প্রিয়তার জন্য যেটা ঠিক সেটাই তিনি করেছেন। তোর কাছে যেটা ঠিক মনে হচ্ছে সেটা হয়তো ঠিক ছিল না তখন। হয়তো সত্যি প্রিয়তার দূরে যাওয়াটা দরকার ছিল। তুই কি ওনার সিদ্ধান্তের ওপর আঙুল তুলছিস? অরণ্যের কথায় বিদ্রুপের হাসি খেলে গেল সমুদ্র ঠোঁটে। সে তাচ্ছিল্য করে বলল, কি লাভ হলো শুনি? এত ভালো চেয়ে, এত ভালো করে কেউ কি আর ভালো আছে এখন? এসবের কষ্টটা কে পাচ্ছে? তুই পাচ্ছিস, আমি পাচ্ছি, নাকি ওই বাড়ির কেউ পাচ্ছে? কিন্তু কথা সম্পূর্ণ করার আগে পুরো ড্রয়িং রুমে হাজির হলো সাদমান শিকদার, খালিদ শিকদার, অনুশ্রী বেগম। ওনাদেরকে দেখে চুপ মেরে গেল তিন ভাই। সাদমান শিকদার, তনুশ্রী বেগম, অনুশ্রী বেগম পাশাপাশি বসে বিয়েতে কে কে আমন্ত্রিত থাকবেন তার লিস্ট বানাতে শুরু করবেন। দাদানকে দেখে চকচক করে উঠল অভিরাজের চোখ। সে পড়াশোনা চলে উঠিয়ে এক লাফে সাদমান শিকদারের কোলে চড়ে বসলেন। এটা দেখে মনে মনে ফুঁসে উঠল তন্ময়। তবে বড় আব্বুর সামনে কিছুই বলতে পারল না, কারণ ওনার সামনে ওনার নাতনি নাতিদের কিছু বলা যায় না, না হলে দেখা যাবে কয়েক ঘা তার নিজের পিঠেই পড়বে। সাদমান শিকদার নাতিকে কোলে বসিয়ে এক হাতে পিঠ আঁকড়ে ধরলেন, আদরে কণ্ঠে বলল, আজকে কি পড়েছো ছোট দাদাই? অভিরাজ দাদার কথায় আলাদা কণ্ঠে বলল। দাদার গলা জড়িয়ে ধরে বলল, অঙ্ক করেছিলাম দাদা ভাই। নাতির কথায় হাসলেন সাদমান শিকদার। অভিরাজ গুলো গুলো চোখে খাতার দিকে তাকালো, কৌতূহল নিয়ে বলল, তুমি এটা কি করছো দাদা ভাই? সাদমান শিকদার কলম চালাতে চালাতে হেসে বললেন, লিস্ট বানাচ্ছি দাদা ভাই। কিসের লিস্ট বানাচ্ছ দাদা ভাই? এতে দিয়ে কি হবে? সাদমান শিকদার কিছু বলার পূর্বে তোমার পাশ থেকে মুখ বাকি বলল, পড়ার নামে নেই, খালি এটা কি ওটা কি সেটা কি। তবে সাদমান শিকদার ও অভিরাজকে তন্ময়ের কানাকড়িও পাত্তা দেওয়া হলো না। সাদমান শিকদার তার নাতির উচ্ছ্বাসে তাল মিলিয়ে বললেন, এটা তোমার ফুফিমনির বিয়ের লিস্ট ছোট দাদা ভাই। অভিরাজ এবার কণ্ঠে দ্বিগুণ কৌতূহল ঢেলে বলল, বিয়ে কি দাদা ভাই? অনুশ্রী বেগম পাশ থেকে বললেন, নেন এবার বুঝান ঠেলা, নাতিকে বিয়ে কি বুঝান। অরণ্যের সামনে প্লেট ধরে একটা বড় সাইজের সিঙ্গারা হাতে নিল, সেটাই বিশাল একটা কামড় বসে বলল, বিয়ে মানে নতুন বন্ধু ভাইপু, আর বন্ধু মানে খেলা, আর খেলা মানে মজা। বন্ধুর কথা শুনে কিলকিলিয়ে হেসে উঠল অভিরাজ। সাদমান শিকদার পাঞ্জাবির বোতাম নিয়ে খেলাতে খেলাতে বায়না করে বলল, আমিও বিয়ে করব দাদা ভাই। অভিরাজের মুখে ঘষে দেরি হতো, কিন্তু তন্ময় অরণ্যের সিঙ্গারার গলায় আটকাতে দেরি হলো না। তার একে অপরের মুখ চাওয়াচুরি করে একসঙ্গে কেসে উঠল। তাড়াতাড়ি করে পানির গ্লাস ঢকঢক করে খেয়ে নিল পুরোটা। থমকে বলল, শখ কত, ফিডার খাওয়া পুচকে ছেলে বিয়ে করবে। অর্ণব মুখ বাঁকিয়ে বলল, দেখতে হবে না কার ছেলে, মির্জাফর বাবার মির্জাফর ছেলে। তন্ময় অভিরাজকে কোলে নিয়ে নরম গালে চাপ দিল, কানে কানে বলল, এমন বলে না বাপ, আগে আমরা করব তারপর তুই। অভিরাজ সঙ্গে সঙ্গে দুই পাশে মাথা নাড়িয়ে তীব্র প্রতিবাদ জানালো, ঠোঁট চৌকে করে বলল, না না, আগে আমি করব তারপর তোমরা। ভাতিজার কথা শুনে চোখ সরু করে তাকালো অরণ্য। তন্ময়ের কোল থেকে নিয়ে অভিরাজকে নিজের কোলে বসালো, মুখ সরিয়ে করে ফিসফিসে করে গলার শুকনো একটা চুমু খেয়ে বলল, খরগোশে বাচ্চা, তোকে ধরে সোজা পেটে চালান করে দেব। হা 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 হা। চাচুর কথায় অভিরাজের সুন্দর মুখশ্রীতে আধা নেমে এলো। ভীত চোখে তাকিয়ে দ্রুত দুই পাশে মাথা নেড়ে বলল, আমি বিয়ে করব না, আমাকে খেও না চাচ্ছু। অভিরাজকে ভয় পেতে দেখে বিশ্বজয়ী হাসি দিল তন্ময় অরণ্য। এই সকল ঢং রং দেখে ভেঙচি কাটল সমুদ্র, মুখ বাঁকিয়ে বলল, এই বাড়িতে বিয়ে পাগলা কি কম ছিল রে, নতুন আর একটা ডাউনলোড হলো। অনুশ্রী বেগমের নির্দেশে বাড়ির কর্তাদের জন্য চা নাস্তার ট্রে নিয়ে এলো জুলেখা। সবার হাতে চায়ের কাপ তুলে দিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আকস্মাৎ কিছু কথা শুনে এলো। সাথে তো পা থেমে গেল জুলেখার। পেছন থেকে সাদমান শিকদার উত্তেজিত কণ্ঠে চিৎকার ভেসে এলো, কি বলছিস সেসব? আমার আম্মাজানকে পাওয়া যাচ্ছে না মানে? ফোনের অপর প্রান্ত থেকে কি বললো শোনা গেল না, তবে সাদমান শিকদারের উচ্চারিত বাক্যে উপস্থিত সবাই বসা থেকে উঠে দাঁড়াতেই পড়ল। সাদমান শিকদার আর কিছু শুনতে পারলেন না, বুকে হাত চেপে বসে পড়লেন। অনুশ্রী বেগম চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলেন। দুই এক ডাকে বাড়ির সবাই দৌড়ে এলো। সাদমান শিকদার এ বুকে হাত চেপে ধরফর করতে দেখে দৌড়ে ছুটে এলো প্রেম ও প্রীতম, ছুটে এলো উষা, ধীরা, পূর্ণতা, প্রেরণা।
প্রীতম সাদমান শিকদারকে ধরে বলল, কোথায় কষ্ট হচ্ছে বড় আব্বু? কি হয়েছে এখানে? কেউ কিছু বলার আগে তন্ময় সেই 4 বছর আগের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। তন্ময়কে এভাবে কাঁদতে দেখে ভরকে গেল বাড়ির অন্য সবাই। রাজ তন্ময়ের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে ভাই, এভাবে কাঁদছিস কেন? রাজের আদরের স্পর্শে তন্ময়ের কান্নার জোর আরো বাড়ল। কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, প্রিয় আপুকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শেষদা। তন্ময়ের কণ্ঠরত কণ্ঠ একটা বাক্য ড্রয়িং রুমে যেন বিস্ফোরিত হলো। পায়ের নিচ থেকে জমি সরে গেল সকলের। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিঃশব্দে। বোন হারিয়ে গেছে কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই মাথা ঘুরে গেল প্রীতমের। সাদমান শিকদারের অবস্থা খারাপ হচ্ছে দেখে রাত ছুটে গিয়ে ধরল তার বাবাকে। অরণ্যের উদ্দেশ্যে চিৎকার করে বলল, তাড়াতাড়ি গাড়ি বের কর। অরণ্য ছুটলো গাড়ি বের করতে। কিছুক্ষণ আগেই সেই হৈ হুল্লোড় মুখর পরিবেশ যেন কিছুক্ষণের মধ্যেই থমথমে নীরবতার অতলে হারিয়ে গেল। দুশ্চিন্তায় কাটা যেন হয়ে গেল প্রত্যেকটা মানুষের শরীরে। দুশ্চিন্তার পাশাপাশি তাদের মস্তিষ্ক অন্য এক ভয়ে চেপে বসল। এখন কি হবে? তাদের মধ্যে উপস্থিত সদস্যদের 2 জন নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। কেটে গেছে আরও 10 ঘন্টা। সাদমান শিকদারের শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি ঘটেছে। প্রেশার বেড়ে গেছে অনেকটা। মেয়ের নিখোঁজ হওয়ার কথা শুনে গুরুতর অসুস্থতায় ভেঙে পড়েছেন অনন্যা বেগম। তৎক্ষণাৎ ওনাকেও হাসপাতালে নিতে হয়েছে। ওনাকে হসপিটালে রেখে প্রীতম ও সাজিদ শিকদার এমার্জেন্সি ফ্লাইট বুক করলো কানাডা ছুটে গেছেন। বাড়ির সকলের অবস্থা মুমূর্ষু প্রায়, কারোরই মন ভালো নেই। তবে সকলের থেকে যেন একটু বেশি চিন্তল খালিদ শিকদার। তীব্র ভয় ও আতঙ্কে শুটিয়ে গেছেন তিনি। 3তলার ব্যালকনিতে দাঁড়িয়ে স্থির চরণে অবচরণ পায়চারি করে চলেছেন। অতিরিক্ত উৎকণ্ঠায় কোথাও একটু স্থির হতে পারছে না। হাঁটলে হাঁটু কাঁপছে, বসলে বুক ধরফর করছে। ফুল পাওয়ার এসির মধ্যে কপাল বেয়ে টুপটুপ করে ঘাম গড়িয়ে পড়ছে। মনে চরম অস্থিরতায় দোলাচল। একটাই ভয়, এই কাজটা এবার প্রহেলিকা করেনি তো? মেয়ের চিন্তায় ভদ্রলোকের অবস্থা পাগল প্রায়। তিনি এই নিয়ে বহুবার প্রহেলিকাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। এই চরম মুহূর্তে মেয়েটা ফুল তুলছে না। তিনি প্রহেলিকাকে অন্তিমবারের মতো ফোন করলেন। মোবাইলটা কানে চেপে ধরে আর মনের নিচে তাকালেন। চমকে উঠলেন। দৃষ্টি ছুটে স্থির হলো খালিদ শিকদারের মেইন গেটের কাছে। 4 বছর পর আবারও সেই চেহারার দৃষ্টি আটকাতেই আতঙ্কে শিউরে উঠলেন খালিদ শিকদারের শরীর। নিজের অজান্তেই হাতে থাকা ফোনটা ফসকে পড়ে গেল। খবর কারে চলে গেছে বুঝতে পেরে ওনার চেহারার রং ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সেই ভয়টা তিনি এতক্ষণ চেপে রাখতে চাইছিলেন, এবার যেন সেটা সত্যি হতে চলেছে। অনেকক্ষণ ধরে ডোলবেল বাজে চলেছে, কিন্তু ওপাশের কেউ নেই। কারণ কাল অনেক রাত পর্যন্ত সবাই হাসপাতালে ছিল। ভোরের দিকে বাসায় ফিরেছে, মাত্রই ঘুমাতে গেছে। তাই এই কলিং বেলের বিকট শব্দ কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবে জেগেছিলেন অনুশ্রী বেগম। বিধায় কলিং বেলের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। আসছি বলে দ্রুত গিয়ে দরজা খুলে দিলেন। অন্তস্তরায় দরজা খুলে সামনে তাকাতে অনুর বক্ষস্থল কেঁপে উঠল। সুদীর্ঘ নেত্রযুগলে ভিড় জমল। চকচকে স্বচ্ছ পানি দানা। দরজা অপর প্রান্তে ব্যক্তিকে দেখে মূর্ছিত বা অশ্লীনিত হলেন না তিনি, বরং আবেগ থামিয়ে ঠোঁটের ডগায় প্রস্তুত বাক্যটা ছুটে দিয়ে সামনের ব্যক্তির দিকে কড়া কণ্ঠে বলল, তুই এই বাড়িতে কেন এসেছিস? তোকে যাকে খুঁজতে এসেছিস সে এখানে থাকে না। আর তুমি আসতে পারো না বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। দরজায় হাত চেপে ধরল প্রণয়। তার চেহারার অবস্থা বিধ্বস্ত, চুল এলোমেলো, ঘাড়ের শিলা ফুলে ফেঁপে উঠেছে। বাদামি রঙার চোখ দুটো যেন জ্বলন্ত কোনো অঙ্গিকুণ্ড। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এসে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাতের কাছে পেলে জীবন্ত চিবিয়ে খাবে। সে নিজেকে সংবরন্ত করে চেষ্টা করল অনুশ্রী বেগমের উদ্দেশ্যে বলে, আমি জানি ও এখানে নেই। ও কোথায় আছে সেটা জানতে এসেছি। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। অনুশ্রী বেগম শান্ত, তবে ছেলের অবস্থা দেখে ওনার মাতৃহৃদয় ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ছেলের ভিতরে অস্থিরতা, দুশ্চিন্তা, তীব্র ছটফটানি। উনি আরও কোথায় দেখতে পাচ্ছেন ওনার ছেলের আদরের ছেলে, যার কাছ থেকে প্রথমবার মা হওয়ার অনুভূতি পেয়েছিলেন, যার মুখে প্রথম মা ডাক শুনেছিলেন। সেই ছেলে ভেতরে ভেতরে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এভাবে চললে ওনার ছেলে আর বেশি দিন বাঁচবে না। মেয়েটাকে সে যে কত ভালোবাসে তার পরিমাণ করার কোনো সাধ্য নেই ওনার। এই মেয়ের জন্য ওনার প্রাপ্তবয়স্ক বুঝদার ছেলে কি পাগলামি রান্না করেছে। তার করা পাগলামি এই বাড়ির চাকর থেকে শুরু করে মালি পর্যন্ত সবাই দেখেছে। তবে বর্তমানে এই ছেলে ওনার পরিবারের জন্য সর্বনাশ।
মায়ের সাথে অযথা বাক্যবিদ্যতায় জড়িয়ে নষ্ট করার মতো সবাই নিয়ে প্রণয়ের হাতে। সে জানে না তার জন কোথায় আছে, কেমন আছে, কি করছে, বেঁচে আছে কিনা। তবে প্রণয় নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তার আদরের ফুলটা যদি একটু কষ্ট পায় তবে সব ছাড়খাড় করে দেবে প্রণয়। জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেবে সবাইকে, ধ্বংসে ঢেকে আনবে। প্রলয় ঘুরিয়ে আসবে চারপাশে, কাউকে বাঁচতে দেবে না। পরিশেষে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সে অনুশ্রী বেগমের অযথা কথায় কান দিল না। ওনাকে পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ছেলেকে দেখে মনে মনে আতঙ্কিত হলেন অনুশ্রী বেগম। না জানি আবার কোনো প্রলয় আসতে চলেছে এই বাড়িতে। খালিদ শিকদার ভয়ে নিজের ঘরের ছিটকিনে আটকে বসে আছেন। তিনি বেশ আভাস পেয়েছেন এখন ওনার সাথে কি হতে চলেছে। ভয়ে ওনার হার্ট অ্যাটাক আশ্চর্য। এই বুড়ো বয়সে মেয়ের জন্য না জানি প্রাণটাই খোয়াতে হয়। ওনার ভাবনা সমাপ্ত হওয়ার আগে বাইরে থেকে বিকট আওয়াজে দরজা ধাক্কানোর শব্দ এলো। কম্পিত শরীরটা গুটিয়ে খানিকটা এবার ওনাকে কে বাঁচাবে? এই ছেলে যা পাগল হয়ে আছে, বাবা চাচা কিছুই বুঝবে না। উনি ভাবতে ভাবতেই নিচের দিকে তাকিয়ে দেখলো দরজার এক পাল্লা ভেঙে ওনার পা ঘেঁষে মেঝেতে পড়েছে। চমকিত নয়নে মাথা তুলে তাকাতেই একজোড়া রক্তিম চোখের সাথে চোখাচোখি হয়ে গেল ওনার। এমন চোখ, যে চোখে চোখ রাখলে কয়েক মুহূর্তে বুকের উষ্ণ রক্ত জমে ফেয়ে বড় হয়ে যায়। খালিদ শিকদার ভয়াতুর নয়নে সামনে তাকিয়ে তুতলিয়ে কিছু বলতে নিলেই ঝড়ের বেগে এগিয়ে হলো প্রণয়। ব্যগ্র থাবা দিলেন খালিদ শিকদারের পাঞ্জাবির কলার চেপে ধরল। তাতে দাঁত পিষে হিংস্রতা কণ্ঠে গর্জন দিয়ে উঠল, আমার থেকে বেশি ভদ্রতা আশা করবেন না। পানে বাঁচতে চাইলে আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন আপনার মেয়ে কোথায়, না হলে। প্রণয়ের বলিষ্ঠ পুরুষালীর থাবায় কুঁকড়ে গেলেন খালিদ শিকদার। ভয় আতঙ্কে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে ওনার। তবুও তুতলিয়ে বলার চেষ্টা করলেন, বাবা আমি তোর চাচ্ছু, আমার সাথে এমন করছিস? আমি তোকে বড় করেছি। খালিদ শিকদারের কথায় প্রণয়ের শরীরে রক্ত টকবক করে ফুটে উঠল। হাতটা নিষ্ফিস করে উঠল ওর নোংরা মুখটা ছিঁড়ছিঁড়ে বন্ধ করে দেওয়ার জন্য। তবে তাদের বংশের নিয়ম, বাঘ কখনো বাঘ শিকার করে না, তেমনি শিকদাররাও কখনো একে অপরকে মারবে না। প্রণয় নিজের কন্ট্রোল রাগ করতে পারছে না। খালিদ শিকদারে এক প্রকারকে টেনে নিয়ে গেলেন বারান্দায়। একটানে রেলিংয়ের কাছে নিয়ে বারান্দায় গিয়ে নিচে ছুঁড়ে মারতে চাইলেন। ভয় করেই যা ছলাৎ করে উঠল খালিদ শিকদারের। আতঙ্কে চেহারা নীল হয়ে গেছে। তিনি ঝড়ের বেগে মাগো বলে আঁকড়ে ধরেন প্রণয়ের বাহু। বিস্ফারিত নয়নে নিচে তাকিয়ে একটা বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। বর্তমানে 4 তলায় বারান্দায় ঝুলছেন তিনি। ওনার বেঁচে থাকার একমাত্র সম্বল প্রণয়ের বাহু। ওনার জীবন মরণ ঝুলে আছে প্রণয়ের মর্জিতের ওপর। এই মুহূর্তে প্রণয় যদি একবার হাত ছেড়ে দেয় তাহলে সোজা ইনানিল্লাহ। তার বেঁচে থাকতেও একটা হাড়ও আসতে থাকবে না। প্রণয় শেষবারের মতো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কোথায়, বলবেন নাকি? সাথে সাথে আর্তনাদ করে উঠল খালিদ শিকদার। চোখ মুখ খেচে বললেন, বলবো সব বলবো। দয়া করে আমাকে মারিস না বাপ, আমাকে বাঁচা। প্রণয় সেসব শুনল না। অর্ধচ্ছ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোথায়? খালিদ শিকদার একটা ঢোক গেল। জীবনের মায়া ঘর করে সব বলে দিলেন। এবার আমাকে তোল বাপ। প্রণয় একটানে ওনাকে বারান্দায় তুলে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। ওপরে উঠে বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন খালিদ শিকদার, যেন নবজীবন লাভ করেছেন। আগে যদি বুঝতেন ছেলেটা তো ভয়ঙ্কর হয়ে যাবে, তবে কখনোই মেয়ের তালে তাল মেলাতেন না। তিনি জীবনে প্রথমবারের মতো অনুভব করলেন নিজের জীবনে থেকে বেশি প্রিয় আর কেউ হয় না। লোকালয় থেকে 100 কিলোমিটার দূরে, চারিদিকে ঘন সবুজ অরণ্যে ঢাকা, বড় বড় গাছ আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা গাছপালায়। জায়গাটা আসলে দিনের বেলাও গায়েবের পশুম দাঁড়িয়ে যাওয়ার মতো। লক্ষ্যচক্ষর আড়ালে ছায়াবহ ঝোপঝাড় আর গাছ চমচমে নিস্তব্ধতার আড়ালে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়ির বাইরে শ্যাওলা পড়া নোংরা দেওয়ালের আশেপাশে অযত্নে গজিয়ে উঠেছে মাথায় উঁচু উঁচু ঘাসের বনলতার পাতা। অতিরিক্ত পরিত্যক্ত হওয়ার দেওয়ালটাতেও রংটা চটে গেছে বহু আগে। বাড়িটা একটু পরিত্যক্ত হলেও জানালাগুলো বেশ আধুনিক। ম্যাট ব্ল্যাক গ্লাস দিয়ে তৈরি জানালাগুলো অতিরিক্ত কালো বিধায় ভেতরের কিছুই দেখা যায় না। এমন এক ভুতুরে পরিবেশে যে কেউ থাকতে পারে তা মানুষের কল্পনারও অতীত। তবে পরিবেশটা এমনভাবে ঝোপঝাপ আর আগাছা দিয়ে ঘেরা যেন কেউ দেখে বুঝতেই না পারে জায়গাটা লোকচক্ষুর আড়ালে রেখেছে। তবে আজকের পরিবেশ অন্যরকম। সামনে সেই ভুতুরে পরিত্যক্ত জরাজীর্ণ ঘর থেকে ভেসে আসছে তীব্র চেঁচিমেচির আওয়াজ। ঘরের ভেতরে ঝাপসা আলোয় মেঝেতে পড়ে আছে প্রহেলিকা। তার তুলতুলে ফর্সা গালে 5 আঙুলের দাগ জ্বলজ্বল করছে। সে টলবলে ঝাপসা চোখে নিঃশব্দে তাকিয়ে আছে সামনে ক্রোধান্বিত পুরুষটার পানে।
এই পুরুষটার পেশিবহুল হাতে সে মাত্র কিছুক্ষণ আগে একটা বিশাল দাবাং মার্কা চর খেয়েছে। ভীষণ রেগে গালে গিয়েছে তার, তবে তা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই প্রহেলিকার। শেষ পর সে তার আঘাত পেলেও খুশি হয়েছে। বেহায়া তার মন, ভালোবাসা না ঠিক, মায়ের উচ্ছ্বলিসটায় ছুঁয়ে তো দিয়েছে, এ তো অনেক। প্রহেলিকার নিশ্চুপতার রক্তে আগুন ধরে গেল প্রণয়ের। সে বন্দুকের ঠান্ডা নলটা প্রহেলিকার মাথায় ঠেকিয়ে হিমের কণ্ঠে বলল, তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আমার জান কোথায় বল, না হলে এই ঘরেই যদি লাশ পড়ে হয়ে থাকিস আজীবনও তোকে কেউ খুঁজে পাবে না। প্রণয়ের কণ্ঠে বলা সুচালো বাক্যতে প্রহেলিকার কান অব্দি পৌঁছানো না। সে চোট চেপে তাকিয়ে নিজের 4 বছরের তৃষ্ণা নিবারণ করতে ব্যস্ত। সে পুরুষটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ উপচে পড়ছে অনর্গল নোনা জলের স্রোত। প্রহেলিকার এমন নিঃশব্দ কান্নায় রাগ উঠে গেল প্রণয়ের। সে বন্দুকটা শক্ত করে চেপে ধরল প্রহেলিকার মাথায়, চাপা রাগ দেখে বলল, তোর ড্রামার থাকার সময় নেই আমার কাছে, চুপচাপ বল আমার জানকে কোথায় লুকিয়ে রেখেছিস। বিশ্বাস কর আমার বুকটাই খুব ব্যথা করছে। শেষ কথাটা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে উঠল প্রণয়ের। সে বন্দুকের নলটা এবার নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ বন্ধ করলো, দম আটকে বলল, তাকিয়ে দেখ, এত পুড়েছে এই জায়গাটা যা তুই দুঃস্বপ্নে ভুলতে পারবি না। প্লিজ বল আমায় কোথায় রেখেছিস। তোকে মারলে তো আমি মেরেই ফেলতে পারি, কিন্তু তোকে মেরে ফেললে তো আর আমি আমার জানকে ফেরত পাবো না। প্রণয়ের করা আঘাতে অপমানে প্রহেলিকার এতটা কষ্ট লাগেনি যতটা লেগেছে প্রণয়ের এই বাক্যর শেষের লাইনটাতে। অন্য কারোর প্রতি এতটা ভালোবাসা না দেখিয়ে আরও 2 থেকে 4টা মেরে দিত, এটা প্রহেলিকার জন্য বোধহয় বেশি সুখের হতো। কিন্তু সব মেনে নিয়েও প্রণয়ের যন্ত্রণা আজকাল আর কেউ জানি সহ্য করতে পারে না প্রহেলিকা। হয়তো না পাওয়ার আগুনে পুড়তে পুড়তে ভালোবাসা আরও গাঢ় হয়ে গেছে। তাই সে প্রণয়ের দিকে দৃষ্টি নামিয়ে নিল, অস্পষ্ট বলল, আমি জানি না প্রিয় কোথায়, আমি ওকে কিডন্যাপ করাইনি, আমি ওকে ঘৃণা করি ঠিকই, মেরেও ফেলতে চাই, কিন্তু এবার আমি কিচ্ছু করিনি। প্রহেলিকার কণ্ঠ কাঁপছিল, তবে তাতে মিথ্যার আভাস পায়নি প্রণয়। আরও বেশি দুশ্চিন্তায় প্রণয়ের চেহারার পাংশুটা হয়ে গেল। ভয় পায়ের রক্ত মাথায় লাফিয়ে উঠল। এতক্ষণে কোথাও না কোথাও তার মনে একটা আশা ছিল যে এই কাজটা প্রহেলিকা করেছে। প্রহেলিকার কাছে সে তার জানকে পারবে। তবে এতটা সময় পেরিয়ে গেছে। প্রহেলিকা যদি তার জানকে কিডন্যাপ করতো, তবে কি করেছে তাকে? প্রহেলিকার এই অবস্থা দেখে ভীষণ মায়া লাগলো প্রহেলিকার। সে নিশ্চুপ কণ্ঠে বলল, আমার মনে হয় প্রিয়তা কানাডাতেই আছে, তোমার ওখানেই দেখা উচিত। প্রহেলিকার কথায় কয়েক সেকেন্ড প্রহেলিকার দিকে তাকালো প্রণয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই চট করে মাথার ভেতরটি কিছু একটা খেলে গেল। সঙ্গে সঙ্গে ছট করে চোখ খুলে ফেলল প্রণয়। দ্রুত ছুটে বেরিয়ে গেল পরিত্যক্ত বাড়িটা থেকে। অশ্রু চোখে এসে যাওয়ার পরে তাকে রইল প্রহেলিকা। কয়েক সেকেন্ড নিঃশব্দ থেকে হু হু করে বুক ফাটা কান্নায় লুটিয়ে পড়ল সে। সংস্পর্ধ অশ্রু বিসর্জন দিতে যেতে বলল, হে আল্লাহ, হয় আমাকে ভালোবাসা দাও, না হয় মৃত্যু দাও, মাঝখানে ঝুলিয়ে রেখে এমন নিষ্ঠুরতম শাস্তি আর দিও না। এই কষ্ট আমার আর সহ্য হয় না মাবুদ, আর সহ্য হয় না। প্রণয় হন্তদন্ত পায়ে এসে গাড়ির সিটে বসে পড়ে। সেই নিঃশ্বাস ছাড়লেই প্রাণটা নিঃশ্বাসের শ্বাসে বেরিয়ে যাবে। সে শ্বাস আটকে দ্রুত নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো। হাতটা উচ্চজনায় থরথর করে কাঁপছে। চোখে একরাশ আতঙ্ক আর আবর্জনা অবস্থান করছে। সে দ্রুত হাতে ট্র্যাকার অ্যাপ করলেন। ট্র্যাকারের শেষ রেকর্ডের ফুটেজটা অন করলো। ডার্ক স্ক্রিনে ধীরে ধীরে ভেসে উঠল কাল সন্ধ্যা। ট্র্যাকিং ডিভাইস সাইন অ্যাক্টিভ, লাস্ট সাইন লোকেশন 6:41 অফ লেক ভিউ পয়েন্ট। প্রিয়তা হারছে আনমনে নিঃশব্দে। হাওয়ার তালে উড়ে বেড়াচ্ছে তার হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো। ক্লান্ত চেহারায় একরাশ বিষণ্ণতা চাপ, যেন সব থেকেও সে সর্বহারা। তার গভীর নিরাচ্ছদ চোখ দুটো যেন সীমাহীন মায়ের ছাগল। হঠাৎ আসা দমকা বাতাসে তেড়ে উড়ে যাচ্ছে তার সাদা ওড়নাটা। সে একাকিত্বে ভুগে ডুবে পথে একাকাই চলছে। হঠাৎই 3জন কালো হুডি পরা বিশাল দেহী লোক এগিয়ে আসে পেছন দিক থেকে। তা খেয়াল করেনি প্রিয়তা। এলোমেলো কদম সামনে ফেলতেই কেউ একজন আচমকায় নাক মুখে ক্লোরোফর্ম মাখিয়ে ভেজা রুমাল চেপে ধরল। চমকে উঠল প্রিয়তা। পেছন করে তাকানোর পূর্বেই অন্য একজন শক্ত হাতে তার 2 হাত চেপে ধরল। প্রিয়তা ধস্তাধস্তি করে নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করতে থাকতো। তার আগে চোখের সামনে সকল দৃশ্যই কেমন ঘোলাটে হয়ে আসে। নাক দিয়ে শুশু করতে করতে নিঃশ্বাস ফুরিয়ে আসছে প্রিয়তার। 2-1 সেকেন্ডের মধ্যে লুকিয়ে পড়ে পিছলা রাস্তায়। নীল রঙা চোখ দুটো নিস্তেজ হয়ে আসে ধীরে ধীরে। ঠোঁট কাঁপাতে কাঁপাতে অস্পষ্ট থাকে,
প্রণয় ভাই। লোকগুলো একজন এসে খুব সাবধানে প্রিয়তার নিখুঁত শরীরটাকে করে তুলে নেয়, আর সেই ফাঁকে হাতের অনামিকা দিয়ে খুলে পড়ে আংটিটা। তাদের মধ্যে একজন চট করে ওপাশের চোখ ঘুরিয়ে নেয়, ঘাড় ঘোরাতেই তার হুডি সামান্য সরে যায়, আর প্রণয় সেই ক্যামেরাটা ফুটেজের আংশিকভাবে দেখতে পায়। লোকটার গলায় ট্যাটু করে একটা লাগ লেখা EVA 341। লেখাটার ওপর চোখ পড়তেই চোখ আটকে যায় প্রণয়ের। ভিডিওটা পজ করে, জুম করে লেখাটা ভালোভাবে দেখতেই তার কেমন অদ্ভুত লাগে। মনে হয় এই লোগোটা আগে কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায়? প্রণয় কপাল চেপে ধরে, ব্রেনে চাপ দেয়, অনেক চেষ্টা করে মনে করার, কিন্তু কিছুই বুঝতে পারে না তার। সে আবার ভ্রুকুচকিয়ে হালকা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, আর যেহেতু নামটা চেনা চেনা লাগছে, তার মানে এই লোগোটা বিশেষ কিছু ইঙ্গিত করছে, কিন্তু সেটা সে নর্মাল গুগলে সার্চ পাবে না, এ বিষয়ে সে শতভাগ নিশ্চিত। তাই ঝটপট VPN কাউন্টারে অন্য অ্যানিয়ান ব্রাউজার ওপেন করলো। এক ক্লিকে ঢুকে পড়লো ইন্টারনেটের সেই অন্ধকার জগতে, যে জগতে অ্যাক্সেস সাধারণ মানুষ পাওয়া যায় না। প্রণয় ডার্ক ওয়েব ওপেন করতেই প্রচণ্ড ডিস্টার্বিং কিছু স্ক্রিনে ভেসে উঠলো, তবে সে সেগুলো সম্পূর্ণ ইগনোর করে সার্চ করলো EVA 341। অ্যারো চিহ্নতে চাপতেই এমন কিছু ইনফরমেশন উঠে আসলো যা দেখে প্রণয়ের রক্ত হিম হয়ে গেল। শরীরে জোড়া জোরে কাঁপন তোলে মুহূর্তেই, হার্টবিট বেড়ে যায় 100 গুণ, সেকেন্ডের মধ্যে ঘামে ভিজে যায় পুরো শরীর। ইভা ওরাও এই সিস্টেম অ্যাপ ওরা রিসার্চ করেছে গত 15 বছর। ওরাই ওদের এক্সপেরিমেন্টের ফাইনাল টেস্ট নিয়ে আমার জানকে ব্যবহার করতে চায়। প্রণয়ের হাত কাঁপতে থাকে, দৃষ্টি এলোমেলো হয়ে আসে, ল্যাপটপ স্ক্রিনে ঝাপসা হয়ে আসে, তার বাতাবের চোখ জড়াতে জেগে ওঠে ভয়ঙ্কর হিংস্রতা। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়, তার সাইকোর মতো ঘাড় বাঁকায়, মট করে শব্দ হয়ে ওঠে ঘাড়ের ঘাটটা। জ্বলন্ত কণ্ঠে বলল, আমি আসছি জান পাখি, আমি তোকে প্রমিস করেছি, তোর প্রণয় ভাই তোকে প্রমিস করেছে। ওরা তোকে যতটা কষ্ট দিয়েছে, তোর প্রণয় ভাই তার 1 গুণাংশর বেশি 100 গুণ ফিরিয়ে দেবে তাদের ওদেরকে। এমন মৃত্যু দেবে যার কথা ভাবলে মরণের পরও ওদের রুহু কেঁপে উঠবে। এই কুত্তার বাচ্চাদের কলিজা ছিঁড়ে যদি রক্ত খেতে পারি, তবে আমার নাম আবরার শিকদার প্রণয় নয়। প্রণয়ের আগে গজগজ করতে করতে চোখের পাতা এক করলো, সাথে সাথে নরম এক বুকটা নিঃশ্বাস কেঁপে উঠল। গলায় অ্যাডামাবল সেই নরম কণ্ঠ বলল, আমি আসছি আমার ময়না পাখি, একটু ধৈর্য ধর সোনা, আমি থাকতে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রণয় চোখ ফুলে ফোন বের করলো, কল লাগায় জাভেদের নাম্বারে। ফোনটা এক রিং বাজতে সঙ্গে সঙ্গে চেপে তুলল জাভেদ, নিচু স্বরে বলল, জি স্যার। প্রণয় কঠোর কণ্ঠে আদেশ ছুড়ে দিল, জাস্ট 30 মিনিট। এর মধ্যে কানাডার টরন্টো সিটির লেক ওয়ার্নাটের সকল রাস্তার ঘাটের CCTV ফুটেজ চাই, নাও হারি আপ। বলে ফোন কেটে দিল প্রণয়। চোখে জ্বলে উঠেছে তার ধ্বংসের আগুন। অতিবাহিত হয়েছে আরও 10 ঘন্টা। প্রিয়তার নিখোঁজ হয়েছে প্রায় 24 ঘন্টা হতে চলল। এখনও কোনো কিছু খোঁজ মেলেনি তার। মেয়েটা যেন পূর্বের মতো ভ্যানিশ হয়ে গেছে। প্রিয়তার চিন্তায় পাগলের মতো অবস্থা মিসেস মেহজাবিন চৌধুরীর, সাজিদ শিকদার ও প্রীতমের। তারা কানাডায় এসে দ্রুত পুলিশ কনফার্মেন্ট করিয়েছেন, রিপোর্ট লিখিয়েছেন, তবে পুলিশ এখনও কোনো অনুসন্ধান ফলাফল দিতে পারেনি। কানাডার প্রথম পশ্চিম সীমান্তে ইয়কন টোরিও পড়িয়ে আরও 100 কিলোমিটার বরফের বুক চিরে দাঁড়িয়ে আছে বিস্মিত এক রহস্যময় জনপদ, ভার্টেক্স ভ্যালিজ। মানব সভ্যতার আড়ালে এই হিমবাহ উপত্যকাটা যতটা না বেশি সুন্দর, তার থেকে বেশি রহস্যময়কে আচ্ছাদিত। কারণ আশ্চর্যজনকভাবে এই জায়গাটার অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে নেই। গুগল GPSের ট্র্যাকারে এই জায়গাটাকে ট্র্যাক করা যায় না, আর না যায় এই জায়গাটার লোকেশন দেখা। এমনকি কানাডিয়ান সরকার নিজেই 2009 সালে এই জায়গাটাকে ডেড অ্যান্টার্কটিকা জোন হিসেবে ঘোষণা করেছে। জায়গাটা ধ্বংস করে দিয়েছিলেন, দেশবাসীর কাছে তুলে ধরেছিলেন এই জায়গাটা নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু বাস্তবে একটি সত্যি ঘটনা ঘটেছিল, তা আজও কুয়াশা আবৃত রহস্য। চারিদিকে যতদূর দেখা যায় শুধু হিমঢাকা পর্বতশৃঙ্গ, উপত্যকা, ঘন জঙ্গল আর পাহাড়ের ফাটলে শতবার্ষিক পুরনো পাইন গাছ। সেই শতবার্ষিক পুরনো পাইন গাছ থেকে কয়েক মিটার দূরত্বে এসে থামে হেলিকপ্টার RZ-8 নাইট ব্লেড। তার ব্ল্যাক সাইডিং ডোর খুলে ব্ল্যাক আউট শার্টের হাতা কুটাতে বেরিয়ে আসে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্তান CAN গ্রুপের লিডার
মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ASI। তার পদ উচ্চারিত শব্দধ্বনিতে কেঁপে উঠল আশপাশ। তার ধারালো তীক্ষ্ণ চোখের হিংস্রতা বিধ্বস্ত দৃষ্টিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে বড় বড় নেতা ও মন্ত্রীদের। ব্ল্যাক আউট শার্ট এর সাথে জ্যাক ব্ল্যাক সাইড প্যান্ট, তার পুরুষত্ব যেন ফেটে পড়েছে। তার পেছনে পেছনে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে বর্তমান বিশ্বের 5 জন কার্ডিও সার্জনের একজন, ডক্টর আবুত চৌধুরী সূত্র। তারা দুজন নেমে পাশাপাশি দাঁড়ায়, তবে তাদের দুজনকে পাশাপাশি খুবই বেমানান লাগছে। তাদের একজন নৃশংসতার সীমানা ছাড়িয়ে যায়, মৃত্যু দেয় চরম নিষ্ঠুরতার, তো আরেকজন সহিংসতার সীমানা ছাড়িয়ে দেয়, নিজে সবটা উজাড় করে ফিরিয়ে দেয় মূল্যবান জীবন, যেন সৃষ্টি আর ধ্বংস পাশাপাশি। দুজন কয়েক পা এগিয়ে সতর্ক চোখে আশেপাশটা দৃষ্টিপাত করে। দক্ষিণ পর্বত শৃঙ্গের বাইরে একটা সুবিশাল মৃত হ্রদ, ডায়েট মেরর লেক। তার শেষ প্রান্তে একটা বড় সাদা পাথরের গুহা, যেটা আপাতমস্ত খুবই সাধারণ, যেখানে সন্দেহজনক কিছু নেই, বিধায় শুধু অন্যদিকে যেতে নিল। ASR নিরেট কণ্ঠে বলল, দাঁড়া। পাস্তির হয়েছে শুদ্ধর, পেছন ফিরে তাকায়। ASR এর দৃষ্টি অনুসরণ করে বলল, ওদিকে কি দেখছিস? ওখানে কিছু নেই। শুদ্ধের কথায় ASR এর অধরে তীক্ষ্ণ বক্র হাসি খেলে যায়। সে পাথরের গুহার দিকে তাকিয়ে বলে, যা আছে তা ওইখানেই আছে। শুদ্ধ পুনরায় এগিয়ে আসে ASR এর কাছে, সেই সাদা পাথরের দিকে তাকিয়ে বলে, বুঝলাম ওখানে কিছু আছে, কিন্তু তুই ওখানে আমাকে যেতে বলছিস কেন? আমার সুইটহার্ট, কে ওরা কিডন্যাপ করেছে? আর কেন কেন করেছে ওরা? ASR দিকে তাকায়, তার চেহারা শান্ত, তবে চোখ দুটো যেন আগুনের ফুলকির মতো জ্বলন্ত। তাদের কথার মধ্যে সেখানে নেমে আসে আরও একটা হেলিকপ্টার, যেটা থেকে বেরিয়ে আসে জাভেদ সুদীর্ঘ দেহ, কালো পোশাক পরিহিত 10 জন প্রশিক্ষিত গার্ড। তাদের হাতে নিকোলিয়ার ভাইফেন X-77 রাইফেল। তারা ASR এর সামনে এসে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধাশীল কণ্ঠে বলল, গিভ মি অর্ডার বস। ASR একবার তাকায়, তাদের তাকিয়ে শুদ্ধ উদ্দেশ্য করল, ওকে তুলে নিয়ে গেছে নোরিয়াস ভ্যারিস রিসোর্স ফ্যাক্টরি রিলেটেড সোসাইটিটা। সায়েন্টিস্ট কথাটা শুনে চরম আশ্চর্য হলো শুদ্ধ, বিস্মিত নিয়ে বলল, কেন? সায়েন্টিস্টগুলোর কথা মনে করতে ASR এর ঘাড়ের রক ভেসে উঠল। জ্বলন্ত কণ্ঠে চিবিয়ে বলল, ওভিলেশন কোর ইউনিট এর সায়েন্টিস্টরা 15 বছর ধরে একটা মেডিসিন যার নাম থ্যালানোস্টিক পালস আবিষ্কার করার চেষ্টা করছে, যার দ্বারা তারা মানুষের মস্তিষ্কের ওপর নিজের কন্ট্রোল রাখতে পারবে। প্রয়োজনে তারা মানুষের বুদ্ধিমত্তা, IQ, ইন্টেলিজেন্সের সব বের করে নিতে পারবে। ASR এর কথায় গায়ের কাটা খাড়া হয়ে গেল শুদ্ধর। ASR আবার বলল, ওরা এই মেডিসিন আবিষ্কার করে ফেলেছে, ওদের সব এক্সপেরিমেন্টও ডান, জাস্ট ফাইনাল টেস্টের জন্য ওরা আমার জানকে তুলে নিয়ে গেছে। আর এই কাজের জন্য ওদের আড়াল থেকে সঙ্গ দিচ্ছে বিশ্বের প্রভাবশালী 5টা দেশ। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা সাধারণ মানুষের জগৎ নয়, সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এই প্রজেক্টে শুরু হওয়ার আগেই এই জায়গাটাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার বুঝ কত বড় চক্র। ASR এর কথায় মাথা চক্কর দিয়ে উঠল সুধর। ভালোবাসার মানুষটা চরম বিপদে আছে, বুঝতে পেরে সুতোর কলেজে ছিঁড়ে যাওয়ার মতো অনুভূতি হলো। মোর মস্তিষ্ক একত্রে পাগল হয়ে উঠল প্রিয়তাকে দেখার জন্য। সেই ASR এর দিকে না তাকিয়ে সেই দিকে দৌড় দিতে নিলে পুনরায় সেই হিমেল কণ্ঠ ভেসে আসে, দাঁড়া। এবারও থেমে গেল শুদ্ধ। ASR ধীরে পায়ে এগিয়ে গেল তার কানের কাছে, শান্ত কণ্ঠে বলল, তুই এখানে যাবি না, তুই ফিরে যা, আমি ওকে নিয়ে আসবো। ASR এর কথায় আশ্চর্য হয়ে গেল শুদ্ধ। তার প্রাণটা এত বিপদে, আর সে চলে যাবে? কখনোই না। শুধু চাপা ক্ষোভ নিয়ে স্পষ্ট কণ্ঠে জানালো, আমি যেতে ইচ্ছে করছে না। কি করতে যাবি? আমি একাই যাব সেখানে, আমি একাই আমার সুইচারকে নিয়ে আসব এই মূর্তিপুরী থেকে। ASR শান্ত নজরে পর্যবেক্ষণ করলো শুদ্ধ দৃষ্টির ব্যাকুলতা, মনের অস্থিরতা। সে পুনরায় বলল, তুই যাবি না, কারণ ওই চক্রে একবার পা দিলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। মাছ যেভাবে জালে আটকে পড়ে ওভাবেই আটকে পড়বি। শুদ্ধ প্রশমিত হয়ে তাকালো। ASR পুনরায় বলল, ওইখানে ঢুকে ঝামেলা করলে ওই বেআইনি মেডিসিন আবিষ্কারের অপবাদ তোর মাথায় পড়বে। খুব সূক্ষ্মভাবে পুরো পৃথিবীর সামনে তোকে ভিলেন হিসেবে প্রজেক্ট করা হবে। দেখাবে বিশ্বের সেরা একজন হার্ট বিশেষজ্ঞ কীভাবে নিজের সার্টিফিকেটের আড়ালে
বেআইনি মেডিসিন আবিষ্কার করে। তোর এত বছরের পরিশ্রম অর্জন সব চোখে নিমিশে ধুলোয় মিশে যাবে। নায়ক থেকে খলনায়কের ভূমিকায় প্রমোশন পেতে সময় লাগবে না। এসের কথায় আশ্চর্য হয়ে গেল শুদ্ধ। ফেঁসে যাবে, অর্জন হারিয়ে ফেলবে। এসবের মতো তুচ্ছ কারণের জন্য সে তার ভালোবাসাকে ফেলে গা বাঁচিয়ে পালাবে। শুদ্ধ এবার এসের উপর চরম রেগে যায়, চেঁচিয়ে বলল, ফাকিং অফ মাই অ্যাচিভমেন্ট। আমার সুইটারের জন্য সব কিছু পড়ে, ওর জন্য যা যা করতে হয় আমি তাই তাই করবো। মরে গেলে যাব, তবু আমি যাব বলে যেতে উদ্যত হলো শুদ্ধ। এসআর আগে আজ করতে পেরেছিল এমনটাই হবে, তাই এর ব্যবস্থা সে আগে থেকে করে রেখেছে। শুদ্ধ এগোতে নিলেই গার্ডদের চোখের ইশারায় কিছু বোঝায়। সাথে সাথে আগত 10 জন শক্ত সমর্থ গার্ড এসে শুদ্ধকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে। হঠাৎ এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় শুদ্ধ। দৃষ্টি করতে করতে হুঙ্কার দিয়ে বলল, ওদের কি দিয়ে আমায় ধরেছিস কেন? ছেড়ে দিতে বল। এসআর পাত্তা দেয় না শুদ্ধের কথায়। গার্ডদের আদেশ দেয়, স্যার ওকে নিয়ে টরন্টোতে ব্যাক করো। আর যতক্ষণ না বোঝায় এখনকার সলিড কোনো নিউজ পাও ততক্ষণ ছাড়বে না বলে 2 হাতে দুটো মেশিন গান তুলে নেয় এসআরআই। চোখ মুখ শক্ত করে এগিয়ে যায় সে পাথরের গুহার দিকে। এই প্রথমবারের মতো জাভেদের প্রচণ্ড ভয় হয় তার স্যারের জন্য, তবু মনে মনে আল্লাহর কাছে দোয়া করে পাপি হলেও যেন এই মানুষটার কিছুদিন বেঁচে থাকে। পর্বটি এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।